হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই পুষ্পা ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি পুষ্পা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর যে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটাই হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস। তো আজকে আমরা সেই ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটাকে শুরু। দেখো, এখানে আমাদের এক দাগের কোশ্চেনটা বলেছে যে কোনো বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ। তাহলে দেখো, এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। প্রথমে দেখো, এখানে আমরা একটা বৃত্ত আঁকলাম। হ্যাঁ, এই বৃত্তটা যে আঁকলাম এবার কেন্দ্র, এটা হচ্ছে এর কেন্দ্র দিলাম। এরপর দেওয়ার পর দেখো এখানে এবার কেন্দ্রের উপর দিয়ে ধরো এই যে এই সরলরেখাটা গেল, এটাকে কি বলে না, কেন্দ্রের উপর দিয়ে একটা সরলরেখা গেল। তাহলে এটা কি না, এটা হচ্ছে বৃত্তটার ব্যাস। তাহলে ব্যাসার্ধ কোনটা না, এই যে কেন্দ্র থেকে এই যে এতটুকুটা মানে হচ্ছে ব্যাসের অর্ধেক যেটা, সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে কি বোঝা গেল না, ব্যাস যদি এখান থেকে এতটা যদি পুরোটা যদি হয় আর ব্যাসার্ধ যদি অর্ধেকটা হয়, তাহলে কি না, ব্যাস ব্যাসার্ধের নিশ্চয়ই দ্বিগুণ। তাহলে এখানে কি না, ব্যাস, তাহলে কোন বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ না, 2 গুণ। তাহলে এটা আমাদের বোঝা গেল। তো দেখো, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই, 2 দাগের। তো দেখো, এবার আমাদের 2 দাগের কোশ্চেনটা বলেছে যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হলো, তাহলে এটা কিন্তু আমরা সবাই জানি যে 180 ডিগ্রি। তাহলে এটা আমাদের বোঝা গেল। তারপর দেখো, এবার আমরা 3 দাগের প্রশ্নতে যাই। তাহলে এখানে দেখো, আমাদের এবার 3 দাগের কোশ্চেনটা বলেছে যে 483 সংখ্যাটির কাছাকাছি কোন পূর্ণ সংখ্যা 100 এর গুণিতক। তাহলে এখানে 100 এর গুণিতক মানে কি না, 100 গণিত 1 ইকুয়াল টু 100। তারপর হচ্ছে 100 গণিত 2 ইকুয়াল টু হচ্ছে 200। তারপর 100 গণিত 3 ইকুয়াল টু হচ্ছে 300। তারপর 100 গণিত 4 ইকুয়াল টু হচ্ছে 400। আর হচ্ছে 100 গণিত 5 এটা ইকুয়াল টু হচ্ছে 500। তাহলে এবার তোমরাই বলো 483 এর মানে 483 এর কাছাকাছি 400 নাকি 500। তাহলে এখানে দেখো 500 হচ্ছে। তাহলে 500 যেহেতু 100 এর গুণিতক বলেছে যে 483 এর কাছাকাছি কোন পূর্ণ সংখ্যা 100 এর গুণিতক, তাহলে 500 যেহেতু 100 এর গুণিতক, তাই এখানে আমাদের উত্তর হবে 500। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তারপর দেখো, আমরা 4 নম্বরের কোশ্চেনটায় যাই। তাহলে এবার দেখো, আমাদের 4 দাগের প্রশ্নটা বলেছে যে 2 গণিত ড্যাশ ইকুয়াল টু সরলকোণ। তাহলে আমরা জানি সরলকোণ ইকুয়াল টু কত না, সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে এখানে 2 গণিত ড্যাশ ইকুয়াল টু সরলকোণ। তাহলে এখানে যদি 2 গণিত যদি আমরা সমকোণ করি, এখানে যদি সমকোণ, হ্যাঁ, এটা যদি সমকোণ মানে কি না 90 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো 2 এর সঙ্গে যদি 90 যদি গুণ করি, তাহলে 180 ডিগ্রি হয়। তাহলে এখানে 2 গণিত সমকোণ ইকুয়াল টু সরলকোণ। আবার যদি এখানে সরলকোণ না লিখে যদি এখানে 180 ডিগ্রি লেখা থাকতো, তাহলে কিন্তু এখানে আমরা এই 90 ডিগ্রি করতাম। যেহেতু এখানে সরলকোণ বলা আছে, তাই এখানে আমরা সমকোণ লিখবো। তাহলে এই শূন্যস্থানে আমাদের বসবে সমকোণ। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তারপরে দেখো, আমরা 5 দাগের প্রশ্নটা যাই। দেখো, এখানে আমাদের 5 দাগের প্রশ্নটা বলেছে যে 12, 18 এবং 30 এর গরিষ্ঠ গুণনীয়ক কত। তাহলে এখানে আমাদের গরিষ্ঠ গুণনীয়ক মানে কি না, গসাগু বের করতে হবে। তাহলে এখানে আমাদের গসাগু বের করবো। তাহলে এখানে 12, 18 আর হচ্ছে 30 এর আমরা গসাগু বের করবো। প্রথমে আমরা 2 দিয়ে দিলাম, তাহলে 6 দুগুণ 12 আর হচ্ছে 9 দুগুণ 18 হচ্ছে 15 দুগুণ 30, এটা হলো। তারপর এখানে আমরা 3 দিয়ে দিলাম, 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9 হচ্ছে 3 5 15। এবার তাহলে দেখো, তাহলে এখানে আমাদের এবার গসাগু
এটা ইকুয়াল টু না, যেটা সবার মধ্যে রয়েছে। তাহলে এখানে আমাদের 3 দিয়ে সব কটা গেছে আর 2 দিয়ে সব কটা গেছে, তাহলে 3 2 কত 6। তাহলে এখানে আমাদের 12, 18 এবং 30 এর গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 6। তাহলে এটা আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 6 দাগের প্রশ্নটা পাই। দেখো এবার আমাদের 6 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি ত্রিভুজ এঁকে নাও, মানে একে নাম দাও, তারপর এর বাহুগুলির নাম লেখো, এটা আমাদের বলেছে। তাহলে প্রথমে এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্ক করে নিচ্ছি। দেখো এখানে আমরা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। তারপর এবার আমরা এদের নাম দেব, নাম দিতে বলেছে। তাহলে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তাহলে এবার বলছি এর বাহুগুলির নাম লেখো। তাহলে একটা নাম কি হতে পারে? তাহলে এবার আমরা লিখবো যে সেই বাহুগুলির নাম একটা কি না, একটা হচ্ছে আমাদের এ বি। সেটা কোনটা না, এইটা, এটা হচ্ছে আমাদের এ বি বাহু, এটা একটা হলো। তারপর কি, এই যে এইটা একটা হতে পারে বি সি, এটা একটা হতে পারে। আর একটা এইখানে একটা আছে, এটা কি না, এটা একটা এ সি হতে পারে। তাহলে আমরা সেই 3টি বাহুর নামটা লিখে দিলাম। এভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তারপর দেখো আমরা 7 নম্বরের প্রশ্নটি যাই। দেখো এবার আমাদের 7 দাগের কোশ্চেনটা বলেছে যে ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এখানে প্রথম ভগ্নাংশটা দেওয়া আছে যে 1/8, 7/10 আর 3/5। তাহলে এটাকে আমরা কি করব না, এখানে যখন ঊর্ধ্বক্রমে যখন ভগ্নাংশটা সাজাতে বলবে তখন আমরা কি করব না, এই যে ভগ্নাংশগুলো যে হর, সেই হরগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে না, লসাগু বের করতে হবে। তাহলে যদি আমরা লসাগু যদি বার করি, দেখো এখানে আমরা লসাগু যদি বার করি তাহলে কত হচ্ছে, দেখো আমরা এখানে করছি 8 আর 10 আর 5। তাহলে এখানে যদি আমরা করি তাহলে এখানে আমাদের কত হয়, এখানে যদি আমরা 2 দিয়ে যদি দিই তাহলে 2 দিয়ে দিলে এখানে আমাদের কত হয়, 4 দুগুণ 8 আর হচ্ছে 5 দুগুণ 10 আর হচ্ছে 5 করতে 5। এবার আমরা 5 দিয়ে দিলাম, তাহলে 4 করতে 4 আর হচ্ছে 5 একে 5, 5 একে 5, তাহলে হচ্ছে 5 5 25। আর তাহলে এখানে আমাদের সরি এখানে এটা 2, তাহলে এখানে তাহলে কত হয়, 4 দুগুণ 8 আর 5 8 40। তাহলে এখানে আমাদের 40 হলো লসাগু। এবার আমরা কি করব না, এবার এখানে এই যে ভগ্নাংশগুলো এর সঙ্গে 40 সবগুলোর সঙ্গে একবার করে গুণ করব। তাহলে 1/8 এটার সঙ্গে 40 গুণ ইকুয়াল টু যত হবে। আবার হচ্ছে 7/10 এটার সঙ্গে আমরা 40 গুণ করব ইকুয়াল টু যত হবে। হচ্ছে 3/5 এটার সঙ্গে আমরা 40 গুণ করব ইকুয়াল টু যত হবে। তাহলে এখানে 5 8 40 হলো, 3 8 কত হলো 24 হলো। আবার এখানে এই শূন্য কাটলাম, তাহলে 4 7 28 হলো। আবার এখানে আমাদের 5 8 40, তাহলে 5 হলো। এবার দেখো আমরা কিভাবে বুঝবো না, এবার আমাদের দেখতে হবে যে কোনটার মানটা সব থেকে ছোট এসছে, মানে সব থেকে কম এসছে। তাহলে এখানে এই দেখো 1/8, মানে এই যে 5 যেটা বেরিয়েছে এটা 1/8 ভগ্নাংশটাকে ধরে বেরিয়েছে। তাহলে এখানে সব থেকে ছোট কোনটা হলো না 1/8। তারপরে কোনটা, তাহলে বড় মুখটা ওদিকে দিতে হবে। তারপর দেখো 24 বেরিয়েছে, 24 কোন ভগ্নাংশটাকে ধরে বেরিয়েছে না 3/5, তাহলে 3/5। তারপর সব থেকে বড় কোনটা না 28 বেরিয়েছে 7/10 কে ধরে, তাহলে 7/10। তাহলে তোমাদেরকে কিন্তু এভাবে বুঝে বুঝে করতে হবে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তারপর দেখো আমরা 8 নম্বরের কোশ্চেনটা যাই। দেখো এখানে আমাদের 8 দাগের কোশ্চেনটা বলেছে যে ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে? তাহলে এখানে কিন্তু জনটা বার করতে, মানে কতজন শ্রমিক লাগবে, শ্রমিকটা বার করতে দিয়েছে। তাহলে এখানে এই যে 35, তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে যে 35 দিনে কাজটি সম্পূর্ণ করতে, মানে এখানে সম্পূর্ণ করতে আমাদের সময় মানে কতজন লাগে না 40 জন লাগে। এটা কিন্তু তোমরা পুরোপুরি লিখবে। তো এখানে এতজন লাগে, তাহলে এবার 28 দিন, তাহলে এখানে কতজন লাগবে এটা। তাহলে দেখো এখানে আমরা করছি যে 35 দিনে কাজটি সম্পূর্ণ করে 40 জনে। তাহলে একদিনে কাজটি যদি দেখো, এবার আমি বলি একদিন করে দিয়েছি, দিন সংখ্যা যদি কমিয়ে দেয় তাহলে নিশ্চয়ই জনসংখ্যা বেশি লাগবে, তবে তো কাজটা সম্পূর্ণ হবে। তাহলে এখানে 40 গণিত 35। এবার এখানে আমরা করি তাহলে 28 দিনে, তাহলে এবার 28 দিনে, তাহলে দেখো এবার দিন সংখ্যা বাড়িয়ে দিয়েছে, তাহলে নিশ্চয়ই জনসংখ্যা কম লাগবে। তাহলে এখানে 40 গণিত 35 বাই 28,
তাহলে দেখো আমরা কাটাকাটি, এখানে হচ্ছে 5 7 35, আর হচ্ছে 4 7 28, 4 10 40, তাহলে কত হয় 5 10 50, তাহলে 50 জন। তাহলে এটা কিন্তু কম না বেশি এটা কিন্তু তোমাদের বুঝে বুঝে করতে হবে। তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। তারপর দেখো আমরা 9 নম্বরের কোশ্চেনটা যাই। তাহলে দেখো এবার আমাদের 9 দাগের কোশ্চেনটা বলেছে যে 4 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা কত। তাহলে এখানে দেখো প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। এখানে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম। হ্যাঁ, তো এবার এটা তো বর্গক্ষেত্র, তাহলে এবার এখানে 4 সেমি বাহু বিশিষ্ট সেটা কিন্তু আমাদের বলেছে। তাহলে 4 সেমি যদি বাহু বিশিষ্ট হয়, এটা 4 সেমি বাহু বিশিষ্ট মানে বর্গক্ষেত্র বলে দিচ্ছি, মানে তার কি না তার 4টি বাহুই কিন্তু মানে একই পরিমাণে মানে একই বাহু বিশিষ্ট হবে। তাহলে এটাও 4 সেমি, তো এটাও 4 সেমি, এটা 4 সেমি, আবার এটা 4 সেমি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি না এই যে বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মানে হচ্ছে সেই 4টি বাহুর যোগফল। হ্যাঁ, তাহলে এখানে 4টি বাহুর যোগফল, তাহলে কি না মানে যেহেতু 4 বার এখানে যোগ করতে হবে, তাহলে যোগের সরকারটি মানে কি না গুণ। তাহলে যদি 4কে যদি তাহলে কি বোঝাচ্ছে না 4, যেহেতু 4টি বাহু তো 4 দিয়ে গুণ করবো, যেহেতু সবগুলো বাহু একই, তাই 4 গণিত 4টি বাহু, তাই 4 ইকুয়াল টু কত 16। তাহলে 16 সেমি 16 সেমি। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেল। তারপর দেখো আমরা 10 দাগের প্রশ্নটা যাই। দেখো এখানে এবার আমাদের 10 দাগের কোশ্চেনটা বলেছে যে তোমার কাছে যতগুলি মার্বেল ছিল তার 1/3 অংশ তোমার ভাইকে দেবার পর তোমার কাছে 4টি মার্বেল পড়ে থাকলো। তোমার কাছে প্রথমে কটি মার্বেল ছিল এটা কিন্তু বলেছে। তাহলে এখানে আমি ধরলাম যে আমার কাছে মানে তোমার কাছে মার্বেল আছে, ধরলাম 1 অংশ মার্বেল, 1 অংশ মার্বেল আছে, 1 অংশ তোমার কাছে মার্বেল রয়েছে। এবার এই যে 1 অংশ তোমার কাছে, এবার সে মার্বেলের এবার 1/3 অংশ তোমার ভাইকে দিয়ে দিলে, তাহলে পড়ে আছে কত না 1 মাইনাস 1/3, এটা ইকুয়াল টু কত হয় না 2/3। তাহলে এত অংশ এখন এবার পড়ে আছে। এবার বলেছে যে দেওয়ার মানে 1/3 অংশ তোমার ভাইকে দেওয়ার পর কি 4টি মার্বেল পড়ে আছে। তাহলে তোমার কাছে কয়টি মার্বেল ছিল প্রথমে এটা বলেছে। তাহলে এবার দেখো ভালো করে বোঝো, দেখো অংশ হিসাবে কিন্তু এখানে 2/3 অংশ আর পড়ে আছে। এবার এখানে বলেছে সংখ্যা হিসেবে কিন্তু 4টি মার্বেল পড়ে আছে। তাহলে কি বোঝা গেল না 2, তাহলে এই যে অংশ মানে যে 2, তাহলে কি না 2/3 অংশ এটা ইকুয়াল টু হচ্ছে 4টি মার্বেল। তাহলে আমার কাছে মানে কত অংশ মার্বেল, 1 অংশ মার্বেল ছিল, সেটা ধরে নিতে 1 অংশ ইকুয়াল টু কটি মার্বেল এটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে হচ্ছে 2/3 অংশ মার্বেল, এটা ইকুয়াল টু হচ্ছে 4টি মার্বেল, মানে 2/3 অংশ এতটি মানে এতটা, মানে 2/3 অংশ এটা ইকুয়াল টু হচ্ছে 4টি মার্বেল। তাহলে 1 অংশ ইকুয়াল টু কটি মার্বেল। তাহলে যদি এখানে 2/3 অংশ এটা ইকুয়াল টু যদি 4টি মার্বেল হয়, তাহলে একটি মার্বেল ইকুয়াল টু কত না 4 গণিত 3/2। তাহলে 2 2 4 ইকুয়াল টু, এখানে যদি আমরা উত্তরটা যদি বার করি তাহলে এখানে আমাদের কত হয় দেখো এখানে 3 2 তাহলে 6 হয়। তাহলে 6টি মার্বেল। তাহলে এখানে আমার কাছে প্রথমে কটি মার্বেল ছিল 6টি। তাহলে এবার যদি আমাকে আরেকটা কোশ্চেন করতো তাহলে তুমি ভাইকে কটি মার্বেল দিয়েছিলে, তাহলে কিন্তু এখানে 2টি মার্বেল দিয়েছিলাম ভাইকে, তাহলে তো 4টি পড়েছিল, তখন 6টি থেকে যদি 2টি বাদ দিয়ে 4টি, তাহলে ভাইকে আমি 2টি মার্বেল দিয়েছিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল, এটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেল। তারপর দেখো এবার আমরা 11 নম্বরের কোশ্চেনটা যাই। দেখো এখানে আমাদের 11 দাগের কোশ্চেনটা বলেছে যে চিত্র সহ সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা লেখো, এটা আমাদের বলেছে। তাহলে প্রথমে এখানে দেখো আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা এঁকে নিচ্ছি। সূক্ষ্মকোণী ত্রিভুজ, এখানে আমরা দেখো এটা কিন্তু সূক্ষ্মকোণী, ধরে এটা সূক্ষ্মকোণ। তাহলে কি নাম সংজ্ঞাটা কি সূক্ষ্মকোণী ত্রিভুজের, যে সকল ত্রিভুজের সবকটি কোণই মানে সবকটি কোণই সূক্ষ্মকোণ তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তাহলে দেখো এখানে আমরা লিখে দিচ্ছি। তাহলে কি বোঝা গেল সংজ্ঞাটা কি না যে সকল ত্রিভুজের সবগুলো কোণ সূক্ষ্মকোণ তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো, মানে সবগুলো কোণই সূক্ষ্মকোণ হবে তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তারপর দেখো আমাদের লাস্ট কোশ্চেন 12 দাগের কোশ্চেনটা যায়। তো দেখো এবার আমাদের লাস্ট কোশ্চেন 12 দাগের কোশ্চেনটা কি বলেছে না একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 1.44 মিটার হলে মানে প্রতিটি
বাহুর দৈর্ঘ্য কত সেমি। তাহলে এখানে কি না ত্রিভুজ বলেছে, তাহলে সমবাহু ত্রিভুজ মানে তো তিনটি বাহুই সমান, তাহলে তিনটি মানে যদি মানে তার ত্রিভুজের যদি পরিসীমা মানে তিনটি বাহু পরিসীমা যদি এইটা হয়, তাহলে একটি বাহু পরিসীমা কত সেটা প্রথমে আমরা দেখে নিই। একটি বাহু দৈর্ঘ্য, হ্যাঁ তাহলে দেখো এখানে আমরা করছি এনে তিনটি বাহু, তাহলে হচ্ছে 1.44, আর হচ্ছে তাহলে একটি বাহু তাহলে হচ্ছে 1.44, তাহলে কম হবে, তাহলে এইটা মানে ভাগ, তাহলে এটা দশমিক টোটাল আমি এনে নিচে 100 নিলাম, এইটা দিয়ে তিনটাকে মানে 144কে 3 দিয়ে আমরা এবার ভাগ করব, তাহলে হচ্ছে 3 4 12 আর হচ্ছে 24 হলো, তাহলে 3 8 24, তাহলে এবার যদি আমরা লিখি তাহলে কত হয় না 0.8 মানে 48, এটা হচ্ছে 0.48, এটা হচ্ছে তাই তো। তাহলে এবার এটা কিন্তু কিসে বেরোলো মিটারে, কিন্তু এখানে আমাদের বের করতে দিয়েছে সেমিতে মানে সেন্টিমিটারে, তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 100 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের সেন্টিমিটারে চলে আসবে। তাহলে এখানে 0.48 গণিত 100, এটা ইকুয়াল টু হবে আমাদের কত না 48, তাহলে 48 সেমি, এটা আমাদের হলো। তাহলে তাহলে এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে প্রথমে কি দেওয়া আছে এককটা, তারপরে কি মানে কি এককে বার করতে দিয়েছে, তাহলে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেল, এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। তো আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম, এখন থেকে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তো অবশ্যই আমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি পরীক্ষা ভালো করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তাদেরকে বলি এক্ষুনি করে দাও। তার কারণ হচ্ছে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো তোমাদের কাছে যদি আগেই চলে যায় সেজন্যই কিন্তু বলা। তো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা।